বিএনপি স্লোগানটা কি ছিল? বিএনপির স্লোগানটা ছিল সবার আগে বাংলাদেশ। ইলেকশনের পরে যেই মেজরিটি পেয়ে গেল ওনারা ওখান থেকে শিফট হয়ে গেলেন, শিফট হয়ে এখন ছিল সবার আগে বিএনপি। এখন আর সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। দেশ যার নামে যাক, চুলায় যাক, কিন্তু সবার আগে বিএনপি। কেন এই কথাটা বললাম? যতগুলো সিটি কর্পোরেশনে, সমস্ত সিটি কর্পোরেশনে নিয়োগ দিলেন বিএনপির লক্ষ্যে। যতগুলো আজকে জেলা পরিষদ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সবগুলো কিন্তু বিএনপির লক্ষ্যে। এবং রংপুরের মতো জায়গায় যেখানে আমরা 5টা আসন পাইছি, গাইবান্ধাতে পাইছি, মেজরিটি পাইছি, সাতক্ষীরাতে পাইছি, যশোরে পাইছি, সেখানেও কিন্তু বিএনপির লোকে কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। তার মানে বিএনপি যেটা বলে সেটা বিশ্বাস করে না। দ্বিতীয় যে কথাটা ওনারা বারবার বললেন যে সংসদে আলোচনা করা, তাহলে ফ্যামিলি কার্ডেরটা সংসদে আলোচনা করার আগে ওনারা দিলেন কেন? দ্বিতীয় থার্ড যে কথাটা, আমাদের জুলাই বিপ্লবের প্রথম কথাটা কি ছিল? শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। আমরা হাসিনাকে বাদ দিয়ে আর হাসিনাকে নিয়ে আসতে কখনোই চাইনি, এবং সেই জন্য এই জুলাই সনদের এই কথাগুলো আসছে। আজকে উনি যেটা বারবার বলতেছেন, সেই বারবার কথাটা কি বলতেছেন? সেটা বলতেছেন যে এই অর্ডারটা সংবিধানের মধ্যে নাই। কোন অর্ডারটা নাই? এই 13 তারিখে যে রাষ্ট্রপতির 1 নম্বর আদেশ। আচ্ছা, এবার ওনার কথাটাতেই দেখেন, প্রথম কথা, এটার নাম কি? প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1972। এটার থেকে কিসের সৃষ্টি? এটার থেকে আমার এই কনস্টিটিউশনের সৃষ্টি। তাহলে কনস্টিটিউশন সৃষ্টি হয়েছে একটা অর্ডারের মাধ্যমে দিয়ে। তখন কোন ইয়া ছিল? তখন আর একটা দিন, তখন আপনি তো 70 সালে ইলেকশন করলেন এলএফএর ভিত্তিতে, এইটার প্রেসিডেন্ট নিয়োগ করলেন তকবাগিসকে, এবং তারই ভিত্তিতে আপনি কনস্টিটিউশনটা পাইলেন, এটা অর্ডারের ভিত্তিতে। তখন আপনি কথা বলেন, তখন তো ছিল না, কি ছিল না, তখন তো আপনার নাম কি আল্লাহ পার্লামেন্ট ছিল না, সেই জন্য অর্ডার দিয়েছেন। আমি যদি আপনাকে বলি এবারে তো পার্লামেন্ট নাই, 5ই আগস্টের পরে পার্লামেন্ট কোথায়? সরকার বলে তো কিছু নাই। দ্বিতীয় কথা, আপনি বললেন ইন্টারিম গভর্নমেন্টের এক সুতা পাইছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এই রাষ্ট্রপতির কাছে শপথ নিতে, এই শপথ তো 3rd শিডিউলে নাই। তার মানে সংবিধানে কিছু ছিল, কিছু ছিল না, এই বাস্তবতাটা আছে। উনি এখানে দুইটা চাতুরতা করছেন। প্রথম চাতুরতা হচ্ছে উনি পয়েন্ট অফ অর্ডার কখন বলা হয়? পয়েন্ট অফ অর্ডার মানে যখন এটা সংসদ তার কমিটির অনুযায়ী, প্রসিডিং অনুযায়ী চলবে না। সম্মানিত আমিরে জামাত এই 10-এর অনুচ্ছেদে বললেন কি, যে 10-এর অনুচ্ছেদ লিখিয়ে বললেন যে 13 তারিখের আদেশে বলা আছে, কি বলা আছে, যে 30 পঞ্জিকা দিবসের মধ্যে একই পদ্ধতিতে কি ডাকতে হবে? সংবিধান সংস্কার পরিষদ ডাকতে হবে। তাহলে ইট ইজ ম্যান্ডেটরি। উনি উঠে বলতেছেন 72 আর্টিকেল 72-তে রাষ্ট্রপতি যেটা ডাকেন সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ডাকেন। বলে নিলাম ওনার কথা অনুযায়ী ঠিক। তাহলে 72 অনুযায়ী প্রধানমন্ত্রী যে বক্তব্য লিখে দিলেন সেটা রাষ্ট্রপতি ডেলিভারি দিলেন। ওই বক্তব্যের মধ্যে হারাম বলে একটা জুলাই সনদের শব্দটা নাই, জুলাই সংস্কার পরিষদের কোনো শব্দ নাই। তাহলে ওনারা জেনে শুনে জুলাইকে অপ্রাসঙ্গিক করতে চাচ্ছে, এবং তার ইন্টেনশনটা আছে কি হলো দেখেন। আরো একটা জিনিস দেখেন, উনি বললেন কি, এই অধিবেশনে এটা আদৌ আলোচনা করা যাবে কিনা, সামনে বাজেট অধিবেশন আছে সেটা নিয়ে আলোচনা করা যাবে কিনা। আপনাকে 180 দিন দিচ্ছে, মানে আগস্টের মধ্যে আপনাকে এটা পালন করতে হবে। উনি বলে দিলেন কিসের 180 দিন, আমরা এটা মানি না। আবার আরেকদিকে বলতেছেন জুলাই সনদ অক্ষর অক্ষর পালন করবো। সংবিধানের মধ্যে 7-এর এ থাকার সত্ত্বে, 7-এর এতে কি লেখা আছে? যে 7-এর এতে লেখা আছে যে কোনো ব্যক্তির শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য কোনো অসাংবিধানিক পন্থায়, আপনি যে জুলাই সনদটা সাইনই করছেন অসাংবিধানিক পন্থায়, করলে কি হবে? আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। তাহলে এইটা থাকা অবস্থা আপনি সংবিধানে কিভাবে এটাকে ইনকর্পোরেট করবেন? এটা ইনকর্পোরেট করার কোনো জায়গা নেই। তারপরে তিনি কি বলতেছেন, এই অর্ডারটা অসাংবিধানিক। তাহলে এই অর্ডার যদি অসাংবিধানিক হয়, এটা কয় তারিখে হয়েছিল? 13 তারিখে। এই 13 তারিখের পরে এর উপর ভিত্তি করে 25শে নভেম্বর অধ্যাদেশ হলে উনি নিজেই বললেন কি, দেখেন উনি আরো একটু গোজামিন দিলেন। উনি বললেন যে আর্টিকেল 93-তে অধ্যাদেশ দেওয়ার, সংবিধান পরিবর্তন অধ্যাদেশ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, নাই বলে তো আপনি সেদিন এই ড্রাফট আপনাকে দেওয়া হয়েছে, এই আদেশের কপি দেওয়া হয়েছে, আদেশের কপি দেখে আপনারা বলছেন হ্যাঁ আদেশের মাধ্যমে করতে হবে, কারণ অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না। তাহলে আপনি যে ঐক্যমতে পৌঁছালেন, তার উপর ভিত্তি করে আদেশ জারি হলো। আদেশ জারি হওয়ার পরে সেই আদেশের উপর ভিত্তি করে অর্ডিন্যান্স হলো। সেই অর্ডিন্যান্স আজকে আবার আপনি 133টা যে অর্ডিন্যান্স পেশ করছেন তার মধ্যে এই অর্ডিন্যান্সও আছে। তার উপর ভিত্তি করে 2টা ইলেকশন হলো, এবং ইলেকশন হওয়ার পরে আপনাকে নির্বাচন কমিশন 2টা শপথ নিতে বললেন, আপনি একটা শপথ নিলেন। তাহলে জাতির সাথে এটা প্রতারণা। আপনি তাহলে কি বলেন, যে মেজরিটি, এই যে কেন বলি ইলেকশন রিগিংটা হয়ে আপনাকে মেজরিটি দেওয়া হয়েছে, কারণ আপনি তো আরেকজনকে দস্তখত দিয়ে আসছেন কি, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, রাষ্ট্রপতিকে সরাবেন না, 72-এর কনস্টিটিউশনকে সরাবেন না। এবং এটা জিনিস দেখেন 72-এর কনস্টিটিউশনের মধ্যে কি আছে? যে যায় লঙ্কায় সে রাবণ। কেন বলি, এই 72-এর কনস্টিটিউশনের মধ্যে ফ্যাসিজম লুকিয়ে আছে। দেখেন 91 সালে 3 দলীয় রূপরেখা হয়েছে, এই রূপরেখা বাস্তবায়ন করেন বলে কি হয়েছে, বিরোধী দলগুলোকে আন্দোলন করতে হয়েছে। কিসের আন্দোলন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলন। এবং তারা যদি মেনে নেয়নি, এবং সেজন্য তাদের পতন হয়েছে, এবং 17 দিনের মাথায় তারা মানতে বাধ্য হয়েছে। তারা এখন বলে উদারতা দিয়ে করেনি। তাহলে আগের সংসদে জামাতে ইসলাম এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিল উপস্থাপন করছিলেন, সেই বিল প্রেজেন্ট পর্যন্ত করতে দেননি। নিঃস্বার্থ সমর্থন দেওয়ার পরও প্রেজেন্ট করতে দেননি।
একই কাজ করছেন 2006 সালে, যা জাজদের হঠাৎ করে বয়স বাড়িয়ে দিলেন এবং এই জটিলতায় কি হলো, পুরা জাতি 17 বছর সাফা করলো। আজকে আপনি যে রাষ্ট্রপতির ভাষণের কথা বললেন, আজকে যে কথা আপনি বলতেছেন, উনি কি বলছেন যে সংবিধান সংস্কার করতে হবে, কিন্তু সেই সংস্কারটা তো সংবিধানের মাধ্যমে। আপনার এই সরকার ভোট, গণভোট কোনটা সংবিধানের মধ্যে দিয়ে হলো? কোন সংবিধানের মধ্যে দিয়ে? তাহলে আপনি এটা অবৈধ সরকার। যদি এটা অবৈধ হয়ে থাকে, উনি আবার একটা ইন্ডিকেশন দিচ্ছে, রিট পিটিশন ফাইল হয়েছে, ওটাও কিন্তু বিএনপি করাইছে। কি রিট পিটিশন ফাইল হলো? এই আদেশকে চ্যালেঞ্জ করে। আদেশকে চ্যালেঞ্জ করলেন, তার চেয়ে বড় কথা একটু আগে বললেন না 72-তে রাষ্ট্রপতি কোনো কথা বলতে পারবে না প্রধানমন্ত্রীর কথা ছাড়া। সেই জন্য উনি কত পরিকল্পিত ভাবে ক্ষমতায় আসার পরে কালের কণ্ঠে রাষ্ট্রপতিকে দিয়ে বলা দিলেন ইউনূস সরকার অবৈধ। ইউনূস সরকার এই রাষ্ট্রপতিকে বের হতে দেয়নি, ইউনূস সরকার রাষ্ট্রপতিকে কোনো জায়গায় যেগুলো মানে প্রসিডিউরাল কাজ সেগুলো কিছু করতে দেয়নি তার, এবং ইনডিরেক্টলি বলায় নিলেন কি এটা অবৈধ। তার মানে উনি এটাও বলতে চাইলেন তাহলে জুলাইয়ের ফসল যে ইউনূস সরকার তাকে তারা অবৈধ বললেন। এবং আরো একটি দিনই থাকে, যদি প্রথম দিন বক্তব্য হয় সেদিন কিন্তু সালাউদ্দিন সাহেব বক্তব্য শেষ চলতো, ও আমি ভুলে গেছি জুলাই সংসদে জুলাই অভ্যুত্থানের কথা। তার মানে জুলাই অভ্যুত্থান অলরেডি তারা ভুলে গেছে। ওই জন্য বক্তব্য শেষে বলছে আমি সরি আমি ভুলে গেছি, এটা একটু কথা বলতে হয়। শুনেন, আনাসে মায়ের কাছে যে চিঠি আনাস লিখছে, আপনি তো ভাই শিলং ছিলেন, আবেগ না থাকলে কোনোদিন অভ্যুত্থান হয় না, কোনোদিন কোনো সংগ্রামের মুক্তি সংগ্রামে মানুষ জীবন দিতে পারে না। কেউ বলে না বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এটা হচ্ছে আবেগ। এই আবেগের জন্য আপনি শিলং থেকে বাংলাদেশে আসতে পারছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আর আজকে আপনি বলতেছেন আবেগ দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে দেশ চলে না বলে আপনারা বালি ট্রাক সরাতে পারেন। আবেগ দিয়ে, আবেগ ছিল বলেই মানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যারা প্রাণ দিছে তারা আবেগ দিয়ে দিছে, কোন কনস্টিটিউশনের জন্য দেয়নি। আজকে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি যেদিন ওই ফাঁসির আদেশ হয়, সেদিন যারা রাস্তায় নেমেছিল পাখির মতো গুলি করে যাদের জীবন কি করা হয়েছিল, বিনাশ করে শহীদের মর্যাদা দেওয়া হয়েছিল, সেটা কিসের জন্য দেওয়া হয়েছিল? সেটা ওই আবেগ দিয়ে। আজকে হাদির কথা বলতেছেন, ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার সংবিধান মেনে তো আপনি বলতেই পারবেন না। তাহলে ওটা কোন আবেগ? দেশ মাতাকে ভালোবাসি, বাংলাদেশ সবার আগে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন করা হয় সেটা এটাই বলা হয় আবেগ। আবেগ ছিল বলে আমির জামাত বলতে পারেননি যে আমার পার্টিকুলার অ্যাড্রেস কোনটা, তখন পুলিশ রিমান্ডে জিজ্ঞাসা করে, কারণ প্রতি রাতে পালায় থাকতেছে। এটা কোন আইনে ছিল ভাই? আবেগ আছে বলেই আমরা দেশ স্বাধীন করতে পেরেছি 71 সালে, আবেগ আছে বলেই আসাদ গুলি খাইছে, আবেগ আছে বলেই 52 সালে সালাম বরকত রফিকরা গুলি খাইছে, শহীদ হয়েছে। আবেগ ছিল বলেই আপনার 24-এ এই সন্তানেরা বুক পেতে গুলি দিচ্ছে। আর আপনার মধ্যে আবেগ নাই বলে আপনি সুন্দর মতো শিলংয়ে বসবাস করছেন। আবেগ থাকলে তাহলে আপনি আজকে ফাইল করতেন, আজ পর্যন্ত আপনি মামলা ফাইল করলেন না। কারা আপনাকে এই দেশ থেকে নিয়ে গেছে? আপনি তো বলতে পারেন আজকে একটা ইনকোয়ারি কমিটি হোক, কাদেরকে জোর করে এই দেশ থেকে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়াতে, কে নিয়ে গেল, কারা এর সাথে জড়িত? কই আপনি তো একটা এফআইআর ফাইল করলেন না। আপনি তো এই কথা বললেন না যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষীকে কিভাবে ওপারে নিয়ে যাওয়া হলো, সে কেন শিলংয়ের মতো বাংলায় থাকতে পারলো না? আপনি তো বলেন সবসময় আপনি মিডিল ক্লাসের ফ্যামিলির লোক, তো আপনি একটা বাংলাতে এতদিন থাকলেন, সে খরচ দিল কে? কোথায়? এটা তো ডিসক্লোজ করেন না। আপনি প্রথম দিনে সেই সালমের গাড়িতে উঠলেন, পরে দুঃখ প্রকাশ করলেন। ভাই সবগুলো বিনি সুতার মালা এক জায়গায় করে জুলাই নিয়ে প্রতারণা করেন না, 180 দিন ঘন্টা বেঁধে যাবে। সমঝোতা নয়, জবরদস্তি করে জুলাই সনদ। কে জবরদস্তি করলো ভাই? আপনারা যদি জবরদস্তি করে থাকেন, রাষ্ট্রপতি সরানোর কথা বলা হলো বিএনপি না, ইলেকশন কমিশনের সেক্রেটারি আক্তার সাহেবকে সরানোর কথা বলা হলো বিএনপির না, রেফারেন্ডাম আগে দেওয়ার কথা বলা হলো বিএনপির না, রেফারেন্ডাম একই দিনে দিতে হবে বিএনপি কথা মতো দেওয়া হলো। জুলাই সনদে 180 দিন অটোমেটিকলি 180 দিন পরে এটা বাস্তবায়ন হবে বিএনপির না। বিএনপি কোন বিষয়টা হা বললো? আচ্ছা যে বিষয়টা হা বলছে ধরে নেন, এখানে বেশ কিছু জায়গা আছে তারা নোট অফ ডিসেন্ট দেয়নি। প্রথম দিনে কেন ফ্রেম আমাকে বললো না যে আগামী সপ্তাহে যেগুলোতে নোট অফ ডিসেন্ট নেই সেগুলো বাস্তবায়ন হবে, আগামী বাজেট অধিবেশনের আগে প্রথম 2 সপ্তাহ যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা হবে? দিলেন না তো আপনি রোডম্যাপ। উল্টা আপনি বলতেছেন কি বাজেট অধিবেশনের আগে এগুলো আলোচনা করার কোনো সুযোগ নাই, কারণ আপনি যেটাকে জবরদস্তি বলতেছেন সেটা জুলাই সনদকে। সেই জন্য আরো একটা জিনিস দেখেন, জেনারেলি প্রশ্নটা কি করছেন আমির জামাত, যে আপনি 30 দিনের মধ্যে বাধ্যবাধকতা, এটা কার? আইনের ব্যাপার, তাই না? তো উনি আইনের ছাত্র হতে পারেন, কিন্তু ওনার মন্ত্রণালয়টা কি? ওনার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওখানে আইনমন্ত্রী বসেছিলেন। হাউসের জেনারেলি বিরোধী দলীয় নেতা যখন বলে তখন পার্লামেন্টে জেনারেলি নিয়ম হচ্ছে হাউসের লিডার তিনি বলবেন। তো উনি তো বলবেন পারলেন না, কারণ ওনার সামনে লেখা হাতে ছিল না। সেটা নিয়েও স্পিকার আজকে বললেন কি দেখে দেখে লিখতে পারেন না। তার মানে সব দিকে বিচারিতা যখন করবেন তখন আমি আশাটা রাখি কিভাবে যে তারা জুলাই বাস্তবায়ন করবেন। এবং আপনি একটা জিনিস যে কথাটা বলতেছেন 4-এর কতে বলা আছে, আরে ভাই জাতির পিতা শেখ মুজিব না, আপনার রাষ্ট্রপতি বলে দিল স্বাধীনতার ঘোষক জিয়া। আরে এই সংবিধানে লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় তফসিলে লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আপনি কোন সংবিধানের কথা বলতেছেন? আমার তো এটা মাথায় আসতেছে না। প্রথম কথা শুনেন, আপনার ওইসব কোনো কথা না। আপনি এসব করে আপনি যাদের হাতে দস্তখত দিয়েছেন আপনি জুলাইকে কোনোভাবে মানবেন না, জুলাইকে খালি মানবেন না, আমি আপনাকে আরো একটা চ্যালেঞ্জ দিচ্ছি।
এই তিস্তা পারে বিএনপি বহু লোক জমা হয়েছিল না তিস্তা ব্যারেজের জন্য? আমি আপনাকে লিখে দিচ্ছি, 3টা প্রজেক্ট করার জন্য সাইন হয়েছে, এই 3টা প্রজেক্টে একটা প্রজেক্ট বিএনপি করবে না। সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ, তারপরে এই পদ্মার জন্য যে ব্যারেজ করার কথা, এই দুটার কোনটা করবে না। ফেনীতে যে আর্মিদের জন্য যে ডিফেন্স ইপিজেড করার কথা হচ্ছে সেটা করবেন না। এবং লালমনিরহাটে যে এভিয়েশন ইউনিভার্সিটি এবং এভিয়েশন ইন্ডাস্ট্রি করার কথা আছে, এই 3টা প্রজেক্টই না হয়েছে আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। ওনারা এই 3টা কোনোটাই করবেন না, কারণ সার্বভৌমত্ব বড় কথা না, ওনাদের কাছে হচ্ছে কি, ওই যে বললাম একটু আগে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আর আপনি বলতেছেন জুলাই সনদ বাস্তবায়ন করবো অক্ষরে অক্ষরে, তো আপনি শপথ নিলেন না কেন? আপনি তো বলতে পারতেন শপথ নিয়ে এই কারণে, শপথ নিলে এটা খারাপ হবে, আর শপথ নিলে এই দেশের এইটা খারাপ হবে। আপনি তো সেটা বলতেছেন না, আপনি বলতেছেন আলোচনা করতে হবে। তাহলে আমার ফ্যামিলি কার্ড আলোচনা ছাড়া দিলেন কিভাবে? আপনি আজকে জেলা পরিষদ যে চেয়ারম্যান গুলো নিয়োগ দিলেন, কার বলে? সংবিধানে তো নাই, সংবিধান সব ইলেক্টেড হতে হবে। আপনি জেলা পরিষদ তাহলে কোন সংবিধান আন্ডারে এদের অ্যাপয়েন্টমেন্ট দিলেন? আপনি সিটি কর্পোরেশনের কোন সংবিধান আন্ডারে দিলেন? সোজা কথা তা না। যাই বলেন কি, তাল গাছটা আমার, যাই বলেন তাল গাছটা আমার, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না। এবং এটা না করার জন্য আমি তো প্রশিক্ষিত হয়ে এখানে আসছি। আপনি যে কথা বললেন এই উত্তরে, এই উত্তর দেওয়া ছাড়া আর কোনো উত্তর নাই তো। কারণ আপনি যে আদেশের কথা বলতেছেন, উনি বলছেন আদেশ আইন না, আদেশ পুংলিঙ্গ না কি স্ত্রীলিঙ্গ সেটা নাই। আমি যেটা প্রধানমন্ত্রীকে, আপনারা জানেন প্রধানমন্ত্রীকে আমি একটা চিঠি লিখছিলাম, সেই চিঠি আমি আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সবাইকে দিচ্ছি। 152তে সেটা কোট করছি। 152তে কি বলা আছে জানেন? ওনারা প্রথম দিন কি বলছিলেন বিএনপি? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ল মিনস এনি অ্যাক্ট, কমা, অর্ডিনেন্স, কমা, অর্ডার, কমা। ল মিনস কি? অ্যাক্ট, অর্ডিনেন্স, অর্ডার। তাহলে অর্ডারও তো অ্যাক্ট। আমি অর্ডিনেন্সের কথা বলতেছি, আপনি তো অর্ডারকে বলতেছেন এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। এটা এই কনস্টিটিউশনে, যে কনস্টিটিউশন বলতেছে, এই কনস্টিটিউশন 52তেই তো বলা আছে এই কথা। তাহলে আপনি মানুষকে প্রতারণা করতেছেন না? এটাকে বলা হয়, আমরা যখন কোর্টে কেউ মিথ্যা বলি, জেনে শুনে বলি, তখন বলে ফ্রড প্র্যাকটিস আপন দ্য কোর্ট। বিএনপি তো ফ্রড প্র্যাকটিস আপন দ্য নেশন। আপনি আমাকে আর একটা জিনিস বলেন, আপনারা যে কোনো কিছুই মানতেছেন না। আপনাদের এই যে বলা হলো যে সবার আগে বাংলাদেশ না বিএনপি, আপনি আমাকে বলেন তো, আমাদের কন্যা জাইমা কোন পদাধিকার বলে উনি বিদেশি রাষ্ট্রদূতদের পাশে বসতেছেন? একটু ইন্টারাক্ট করি আপনি পড়া যায়, এখানে কি লেখা আছে? না, পড়া যায় না। গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের একটা ফটো কার্ড। ফ্রড দেখা এটা মনে হইলো আর কি। আমাকে বলেন যে আপনি যে কথাগুলো বলতেছি ভাই, যে আপনি বলেন কোন, আপনি যে কেন বলতেছি আমি আজকে সবার আগে বিএনপি, সব বিএনপি তো ছয় লাভ হয়ে যাবে। আবার কি বলতে, ওই আন্দোলনের মতো, ঈদের পরে আন্দোলনের মতো হঠাৎ শুনতেছি ঈদের পরে চাঁদাবাজ রক্ষা হবে। কোন ঈদের পরে কিন্তু বলেনি। এটা রোজার ঈদ না কোরবানির ঈদ না আবার রোজার ঈদ? এই যে কথাটা আমরা কেন বলতেছি, এই কনস্টিটিউশন থেকে আপনি দেখেন তো, কনস্টিটিউশন 71 সালে 72 সালে হলো, 72 সালে কি ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের জন্ম হলো? শেখ মুজিবুর রহমান সাহেব ফ্যাসিস্ট হলেন কি এই কনস্টিটিউশনে বলে তো? আচ্ছা, তারপরে কি হলো? খন্দকার মুস্তাক সাহেব আসলো, কোন কনস্টিটিউশন বলে? এই কনস্টিটিউশন বলে। আমি যদি এখন একটা প্রশ্ন রাখি সালাউদ্দিন সাহেবকে, হাসিনা খারাপ, উনি তো বলতেছেন রাষ্ট্রপতিকে রাখার পক্ষে সংবিধান ধারাবাহিকতা, ঠিক আছে, হাসিনা খারাপ, হাসিনা ফ্যাসিস্ট, হাসিনাকে বাদ দিয়ে ওই পার্লামেন্টের মধ্যে থেকে আপনি একজনকে প্রধানমন্ত্রী বানাতেন, সেটাই তো বলা আছে এই কনস্টিটিউশনে। মোস্তাক সাহেব হয়েছে না? যখন শেখ সাহেব মারা গেলেন, তখন শেখ সাহেবের যত এমপি ছিলেন তাদের মধ্যে থেকে তো মোস্তাক সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন না? রাষ্ট্রপতি কোন ইলেকশন হয়েছে? কোন ইলেকশন তো হয়নি। তো আপনি কনস্টিটিউশনের মধ্যে কি মোস্তাক সাহেবের জন্ম, এই কনস্টিটিউশনের মধ্যে শেখ সাহেবের জন্ম। আবার আপনি বলেন মার্শাল্লাহ জারি করে তো কে সিএমএলএ থেকে রাষ্ট্রপতি হলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা বলছি সেটা জাতির প্রয়োজনে হয়েছে। জাতির প্রয়োজনে হয়ে তাহলে তিনি 77 সালে রেফারেন্ডাম দিলেন কেন? রেজাউল ভাই যে কথাটা বলতেছেন যে রেফারেন্ডাম দিলেন 77 সালে, তারপর 79 সালে তো পার্লামেন্ট ইলেকশন হলো। তা আপনার জন্ম যে রেফারেন্ডাম দিয়ে, সেই রেফারেন্ডামকে আপনি অস্বীকার করতেছেন রে ভাই। আবার একটা জিনিস বলি, স্বামীর আরেকটা জিনিস বলি, একই মায়ের মানে মার পেট থেকে দুইটা টুইন হলো। আমাদের ধরে নেন এই দুইটা নির্বাচন একই দিন হলো, তাহলে দুইটা টুইন, আপনি একটা টুইনকে লেজিটিমেট আর একটা টুইনকে ইলিজিটিমেট বলতে পারেন? আচ্ছা, তো সালাউদ্দিন সাহেব তাই বলতেছে যে আমি এই বাচ্চার পিতা আমি, ওই বাচ্চার পিতা আমি না। এটা সম্ভব? দুইটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে, কিন্তু টুইন বাচ্চার ক্ষেত্রে হতে পারে? টুইন বাচ্চার ক্ষেত্রে হলে দুইটাই কি হবে? ইলিজিটিমেট না দুইটাই লেজিটিমেট? তাহলে আপনার দুইটাই আপনি বলেন যে কালকে বলেন যে না এই ভোট কারায় ভুল হয়েছে, আবার ভোট করবো, আমাদের সংসদ ভেঙে দেন। আইনে তো তাই আছে, এই সংবিধান তো তাই আছে। এই জন্য আরো একটা জিনিস বলি, আমরা যখন 15 অ্যামেন্ডমেন্টের মামলা আমি করলাম, সেই মামলায় বলে দিচ্ছেন যে কি এই রেফারেন্ডামের প্রভিশনটা বাতিল করা এটা ইলিগাল ঘোষণা করছে, এবং এখন পর্যন্ত ওটা বলবৎ আছে। তাহলে রেফারেন্ডাম কনস্টিটিউশনে নাই, এই কথা বলতেছেন কেমন করে? রেফারেন্ডাম তো কনস্টিটিউশনে আছে।
সেই জন্য এবং রেফারেন্ডামের প্রস্তাবক তো খুব সম্ভবত সালাউদ্দিন আহমেদ সাহেব নিজেই ছিলেন। আপনার ওই ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে উনি তো প্রথম গণভোটের কথাটা বললেন। না 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 না, রেফারেন্ডামের কথা বাংলাদেশ জামাত ইসলাম প্রথম থেকে বলে আসছেন রেফারেন্ডাম আগে হবে আর হচ্ছে পার্লামেন্ট ইলেকশন পরে হবে। উনি হচ্ছে প্রথম লোক যে বলছেন না রেফারেন্ডাম একই দিনে হতে হবে, এবং তার জন্য কি আবার বলছিলেন উনি যে টাকা তাহলে সাশ্রয় হবে। ওনার লজিকটা তখন ছিল অন্য, যে দুটা ভোট করার মতো অর্থনৈতিক অবস্থা এখন আমাদের নাই, এবং যেহেতু এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ভোট দুটা একই হবে, উনি এটা মেনে নিয়ে ওই দিন সবাই মিলে ঐক্যমত হয়ে বের হয়ে আসলেন। তাহলে আজকে হঠাৎ করে উনি আবার রিটে ঠুকায় দিলেন বিএনপি লয়ারদেরকে দিয়েই। তাহলে এই যে কাজগুলো করতেছেন, তাহলে এরপরে কিভাবে বিশ্বাস করবেন আপনি উনি জুলাই সনদ বাস্তবায়ন করবে? সেজন্য বললাম যে আজাদি না গোলামি, আমরা আজাদি, এবার আর গোলামি নেই। এবং এটা যদি যদি প্রতি বিপ্লব হয়, ওই যে ভুল করছেন রাষ্ট্রপতির আন্ডারে শপথ নিয়ে ওই শহীদ মিনারে শপথ নেননি, ওই ভুলের মাসুল আমরা সবাই দিচ্ছি। এবং এর জন্য আমি এনসিপি কে দায়ী করি না, তবে এনসিপির সেদিন পরিপক্কতা দেখানো উচিত ছিল, এবং এই মানে আইন উপদেষ্টার প্রতি তাদের যে অগাধ বিশ্বাস, এই বিশ্বাস তাদের করা উচিত হয়নি, কারণ সেই জাতির সাথে মির্জাফরগিরি করে গেছে। আমার জাস্ট একটা কমপ্লিমেন্টারি, আপনি একটু ছোট করে জবাব দিবেন। এই 72 সংবিধানের প্রতি আওয়ামী লীগের যে ভালোবাসা, ঠিক কি কারণে বিএনপিরও সেম এত ভালোবাসা 72 সংবিধানের প্রতি? কি আছে এটার মধ্যে আসলে ভাই? এই যে উদাহরণ দিলাম, বা এই সংবিধান না থাকলে কি হতো না, এই সংবিধান যেমন সবাই বলছে ডেপুটি স্পিকার উনি দিতে চাইছেন, আর উনি দেওয়ার কে? ঠিক আপনি যে প্রশাসক নিয়োগ দিচ্ছেন, এই 72 সংবিধান আছে বলে দিতে পারছেন। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছেন, এটা কি 72 সংবিধান আছে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছেন? এই 72 সংবিধান আছে বলে ভোট গণনা শেষ হওয়ার আগে আপনি কি করছেন? আপনি 13 তারিখে 12 তারিখে ভোট হলো, ভোট গণনা শেষ হওয়ার আগে আপনি গেজেট দিচ্ছেন, আর 25 তারিখে আপনি ঘোষণা করছেন টোটাল ভোট কত কাস্ট হয়েছে। এটা হচ্ছে এই সংবিধানের এই জুসটা কি, ক্ষমতায় একবার গেলে আবার একটা দিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা হয়েছে, কিন্তু অ্যাপ্লাইড ডিভিশন তো বলেন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা রিস্টোর করো। কারণ আমরা তখন যুক্তি দেখাইছিলেন কি, এই জনাব এই যে আমাদের আইনমন্ত্রী আছেন উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি বললেন জুলাই সনদে আমরা নতুন একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা, ওটা তখন এই সংসদে গেলে এমনি এমনি অটোমেটিকলি হয়ে যাবে, তাহলে আপনারা আর ওটা রিস্টোর করার অর্ডারটা দেন না। মানে কত পরিপক্ক ভাবে আইন উপদেষ্টা এবং এই চ্যানেলটা কিভাবে আমাদেরকে পর্যুদস্ত করছে, কিরকম দেখেন। একই দিনে আপনি দুইটা নোটিশের আন্ডারে ভোট ডাকছেন, 11 তারিখে 11 নভেম্বর, একটার মধ্যে ডাকা যেত না যে এই গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন একটার মধ্যে ডাকা যেত? সারাদিন সারা আজকে আশ্রয়গুলো নিচ্ছে কি? এই প্ল্যান আজকের না, এই প্ল্যান ওই ফেব্রুয়ারিতে যেদিন হেলে গেছেন, ওখানে কে ছিলেন যাকে আপনি পুরস্কৃত করলেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে? উনি ওনার বন্ধু যদি দোভালের কাছ থেকে সব নিয়ে এসে একের পর এক সেটাই প্রথম আলো গোষ্ঠীকে দিয়ে এদেশের মানুষকে ইয়া করলেন। আর আমরা সিরাতুল মুস্তাকিমে বিশ্বাসী, আমরা তো এগুলোর মধ্যে বিশ্বাসী না, আমরা তো সহজ সরল, আমরা সবকিছুকে বিশ্বাস করছি জাতির স্বার্থে। আমরা চাইছি এই সংবিধান, দেখেন সংবিধান কি কি বলছে, আমরা সংস্কার মানে কি, ভেঙে নতুন করে তৈরি করা। সংবিধান সংশোধন কমিটি করছে, সংবিধান সংস্কার কখন চাওয়া হয়? যখন এটা শেষ, ঘুমে ধরে এটা শেষ, পচা গলা সবকিছু শেষ, এটার সাথে কি এটা তৈরি হয়েছে হচ্ছে এলএফওর সাথে বেইমানি করে, সেটাকে আপনারা সবাই মিলে আমরা বললাম হ্যাঁ এটা বেইমানির সৃষ্টি, তাহলে এটার থেকে বের হয়ে আসতে হবে। আমরা সেই জায়গাতে আবার ফিরে যেতে চাচ্ছি, কারণ তাহলে আমি ক্ষমতায় আগামীবারও থাকতে পারবো। যে কিছু জিনিস না বললেই না, বাংলাদেশ জামাতে ইসলামে যখন ভোট করবেন, যে ভোটের শেষের দিকে আমরা কয়েকজন যে আমির জামাতের কাছে প্রচন্ড ভাবে অনুরোধ করলাম যে এনসিপি কে ওরা ভুল করুক, ভুল থাকলেও কি করতে হবে, ওদেরকে আমাদের সাথে নিতে হবে। কেন তার আগে কথা হচ্ছিল যে তারা বিএনপির সাথে যাবে একটা জোটের, এবং তার মধ্যে আপনারা জানেন যে যারা এরা হচ্ছে বিএনপির দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করেছেন, এবং যারা ইভেন্চুয়ালি সে চলে গেছে ওদের থেকে এনসিপি থেকে। তারপরে ভোটে আমরা গেলাম, এবং দেখেন কত উদারতা। আমি যদি আপনি বলতে পারতেন যে তোমাদেরকে এই জায়গায় 30টা সিট দিবে, ঠিক তা বললেন না, এই যে তোমাদের 30টা সিট দিয়ে দিলাম, এই 30টা সিট যেখানে যেখানে তোমাদের ইচ্ছা তোমরা দাও। আমাদের অনেক সম্ভাবনাময় ক্যান্ডিডেটকে সেখানে কি করতেছে, স্যাক্রিফাইস করতেছে। হলো আপনি যে মেয়েটার কথা বলতেছেন, আমি খালি এনসিপি ভাইদেরকে বলবো, ভাই আমি গতকালকে যে স্টেটমেন্টটা দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন, এনসিপি এবং সামান্তা শারমিন এক জিনিস না। সামান্তা শারমিন একটা আলাদা এজেন্ডা আছে যেটা এনসিপির নাই। আজকে আপনারা দেখেন যে আজকে আপনাদের দলের একজনকে 6 জন পাইছেন, আর কোথায় 68, আপনি তাকে চিফ হুইপ বানাবেন কিভাবে? উদারতা না ছাড়া উনি কোন পার্সেন্টেজ ওনাকে হুইপ বানাতে পারতেন, কিন্তু ওনাকে চিফ হুইপ বানাবে। তাহলে চিফ হুইপ না, তার সিটের বন্টনটা দেখেন তো, সেকেন্ড লাইনে ঠিক আমিরে জামাতের পিছনে, আমিরে জামাতের ঠিক পিছনে। দ্বিতীয় যে কথা, আজকে কেউ যদি বলেন যে ধরে নেন, আমি আপনাদের মধ্যে একটা জিনিস বলি, আমার পিতাকে কেউ যদি বলে আবুল আহাব, আবু জাহেল, তাহলে আমি একটুকুন বলে দিচ্ছি শোনেন, আমার সম্মানিত আমিরে জামাতকে আমি অতখানি ভালোবাসি যতখানি আমার পিতা মাতাকে ভালোবাসি, এবং সে তুমি যেই হও, আমার সম্মানিত এই সংগঠনকে আমি সেই রকমই ভালোবাসি। অনেকে বলে তোমার পদ আছে কি, পদ নেই, পদ টদের কিছু জন্য না। তারা নূহ ইসলামকে ভালোবাসতেন, উহুদের ময়দানে যুদ্ধ করছেন, জীবন দিচ্ছেন, তারা কি কোনো পদের আশায় দিচ্ছেন না, তারা আল্লাহকে খুশি করার জন্য দিয়েছে। আর এই জমিনে ইসলাম কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। সেই জন্য বললাম যে জামাত ইসলাম বা আমার আমিরের জামাতকে স্পেশালি, তার বিরুদ্ধে যদি কেউ এরকম কোনো অপমানজনক কথা বলে, তাহলে এই আমার মুখটা আমি ইনশাল্লাহ পেতে দিব।
আঁকে পাতবে না পাতবে যায় না, প্রথম বুকটা যদি গুলিও আসে এই গুলিটা ইনশাল্লাহ সারিয়া তুমি প্রথম মেনে নিবে। সো সামান্তা শারমিনের কথাটা হচ্ছে আমার দলের অ্যাসাসিনেট করছে। এর আগে আমির জামাতের সেই নিয়ে টুইটার অ্যাকাউন্ট নিয়ে অনেক বাজে কথা বলছে, কিছু বলি। এবার যখন উনি আবু জাহেলের কথা আসলেন, এবং আমি এর মধ্যে আপনাদেরকে আরো একটা জিনিস বলি, এটা সামান্তা শারমিন জানে, এনসিপি জানে না। আমার চেম্বারে সামান্তা শারমিনকে ডেকে নিয়ে 1 ঘন্টা বোঝানো হয়েছে তুমি এসব খারাপ কাজ করো না। আমি জাতির সামনে এগুলো বলতে চাইনি। আমার চেম্বারে সিসিটিভি আছে এবং অল আর রেকর্ডেড। সামান্তা শারমিনকে আমার চেম্বারে ডেকে নিয়ে 1 ঘন্টা বুঝাইছি, বোন তুমি এগুলো করো না। আপনি দেখেছিলেন? বলে দিচ্ছি তো, আমার তো সিসিটিভি ক্যামেরা আছে, চাইলে ফুটেজ কালকে দেখা দিতে পারি। এত বড় বড় কথা বলেন আপনারা। এনসিপি কে ভালোবাসি বলে এগুলো করছি। সে ভোটের ময়দানে যাতে সে কোনোভাবে জামাত জোটের বিরুদ্ধে না বলে তার জন্য তাকে বোঝানো হয়েছে। তার জন্য বোঝানো তার ভোটের কন্ট্রিবিউশন কি, সে কার জন্য গেছে, কোন মাঠে গেছে। যাকে এনসিপির জন্য এত বড় বড় কথা বলেন, এনসিপির ভাই আপনি জিজ্ঞাসা করেন তো এই সামান্তা শারমিন কোন ক্যান্ডিডেটের জন্য গেছে। আমার মৃত্যু বোন যায়নি রাজশাহী, আমার মৃত্যু বোন যায়নি সমস্ত জায়গায় দৌড়ায়নি। আপনারা একটা দেখেন তো আপনাদের কোন জায়গায়, আরো বলে দিচ্ছি দেখেন, আমি আপনাদের ক্যান্ডিডেটের নাম ধরে বলতে পারি যে কার কার জন্য কোথায় কোথায় গেছে এবং এই ব্যক্তি সারিয়া কি কি করছে। আপনারা ভাবেন না এনসিপি আমি শত্রু ভাবি, এনসিপির জন্য যা যা করার আমি জামাতের জন্য যা যা করছি তাদের জন্য তাই করি ভাই। কিন্তু সামান্তাকে বলেন তুমি যে কার জন্য, কোন ইলেকশনে কার জন্য গেছে। আপনার বিরুদ্ধে আসলে আমি বলে নি এই যে এই আমার যে বোন লিখছে যে আমাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কে নারী শক্তি করছে, সে আমার এলাকার, হ্যাঁ আমার এলাকার। ওকে আমি এখনো বোন ভাবি, সারা জীবন ভাবো, যা বল ও ছোট মানুষ বলতেই পারে। কিন্তু ওকে আমি একটা প্রশ্ন করি যে ভাই আপনি আমাদেরকে বলতে পারতেন পারছেন, মানে যাকে পার্সোনালি বলতে তাকে ডেকে এনে বুঝা বললাম। তোমরা সেদিন কেন, যেদিন আমার আমিরে জামাতের চরিত্র হরণের চেষ্টা হলো সেদিনও তুমি তাকে শোকজ করনি, তুমি আজকেও করলা না। আমি তো এই স্টেটমেন্ট দিছি টকশোতে গিয়ে 24 ঘন্টা পর, আজকেও কি সারাদিনে কিছু দিচ্ছেন না। আমরা কেন বলছি যে এজেন্ডা গুলো কে বাস্তবায়ন করতেছে, এজেন্সির লোক। তাহলে কোনো না কোনো এজেন্সি, সেই এজেন্সিটা মানে কি, এজেন্সি মানে কোনো না কোনো যারা এই 11 দলীয় জোট থাকুক, জুলাই সনদ বাস্তবায়ন চায় না, তাদেরকে তো আমরা এজেন্ট বলতেছি। এখানে আপনারা যেটা বলতেছেন যে আজকে সামান্তা শারমিনের কন্ট্রিবিউশনটা কি, আপনার এই 6টা আসন পাওয়ার পিছনে, আপনার 30টা আসন পাওয়ার পিছনে, আমার 75টা আসন পাওয়ার পিছনে, বলেন তো। আজকে উনি যে বললেন প্রথম থেকে জামাতকে আমি চাই না, জামাতকে চান না তাহলে আপনি এই দলে থাকেন কেন, এটাই আমি বুঝাতে চাইছি। তাহলে তার পথটা আলাদা না। এনসিপি আর বাংলাদেশ জামাতে ইসলাম যখন জোটবদ্ধ ভাবে সবকিছু করতেছে, জুলাইকে ধারণ করতে চাচ্ছি, জুলাইকে যখন শোনেন এগুলো অনেক কথা, জুলাইয়ের আমির জামাত কখনোই বলেননি জুলাই সবার। আমরা সবসময় বলছি জুলাই একার না, সবার, কেউ ক্রেডিট নিতে চাইনি। জুলাইকে আমরা বাস্তবায়ন করতে চাই। এই সময় কেন আপনি হঠাৎ করে জামাত ইসলামকে নিয়ে এই কথা বললেন, এনসিপি জামাত আলাদা করতে হবে কেন, এই কথা বলে এই কথাটা পরিষ্কার কে দিবে উত্তর, সামান্তাকে দিতে হবে। তাহলে আপনি শোকজ না করলে সামান্তা উত্তর দিবে কেমন করে? আর আপনি যদি না করেন তাহলে কি আপনি অন করেন? আমি তখন বললাম যে এই যে নাকিব ভাই কি আগে বললেন যে রাষ্ট্রপতি কোনো কথাই বলতে পারেন না প্রধানমন্ত্রীর কি ছাড়া, ইশারা ছাড়া, কারণ এটা সংবিধানে 72 আর্টিকেল আছে। তাহলে কালের কণ্ঠতে যে সাক্ষাৎকার দিলেন জামাতে ইসলাম এবং এনসিপির বিরুদ্ধে এবং বললেন বিএনপি তাকে রক্ষা করছে, তাহলে সেটা তাহলে প্রধানমন্ত্রী অ্যাপ্রুভাল ছিল। ঠিক সেরকম তাহলে আমরা কি ধরে নিব, এই জন্য বলছিল এনসিপি কে পরিষ্কার করা, না থেকে জোটের মধ্যে যে ভাঙন হয় কাল্লা, যে জুলাই সনদ বাস্তবায়ন না হয় কাল্লা, ওই ফ্যাসিস্টের লাভ। তাহলে এই লাভটা যে করতে চাচ্ছে তাকে আমি কি বলবো, ফ্যাসিস্টের দোষর বলবো? আমরা আসলে ফ্যাসিস্টের দোষর বলি না। তাহলে সামান্তা যে কাজগুলো করতেছে এটা ফ্যাসিস্টের দোষর কিনা? আমার মুনিরা বলছে যে ওকে আমরা সেই সময় পাইছি, অন্য কাউকে পাইনি। শোনেন, হাজার হাজার মেয়ে স্লোগান ছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ইতিহাস বদলায় না মুনিরা, ইতিহাস বদলায় না। লোকে হলে হাজার হাজার আমার মা বোনেরা যে স্লোগানটা দিয়েছিলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সেটা নিশ্চয়ই আপনারা একারা ছিলেন না। আর কে কে ছিল সেটা ইতিহাস জানে। সো এই জিনিসগুলো থেকে বের হয়েছেন আত্মতৃপ্তির জন্য। জামাত ইসলাম এই জোটকে আপনারা ক্ষতিগ্রস্ত করেন না। আর এনসিপির যে ভাইরা বলতেছেন, আমি আপনাদেরকে বারবার বলতে, এনসিপি এবং জামাতের এই জোটকে রক্ষা করতে হবে, কারণ এই জোটটাই হচ্ছে জুলাইয়ের স্পিরিটের জোট। এবং যারা যারা এই জোটের বিরোধিতা করবে, ভাঙনের চেষ্টা করবে, তারা কোনোদিন এনসিপি বিলং করে না। এটাই আমি বলতে চাইছি, এটাই আমার এখনো কথা, তখনকার কথা। আর যদি কেউ ভুল বুঝে থাকেন ভাই, ক্ষমা সবার, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার কথাটাকে অন্যভাবে নিবে। কিন্তু আমার কথাটার মূল স্পিডটাই হচ্ছে এই জায়গাতে যে আপনারা জামাতের শীর্ষ নেতৃবৃন্দ, তারা আমাদের পিতৃ সমতুল্য, তাদেরকে যখন কি করতেছেন আপনি, তাদেরকে এমন একটা কথা বললেন, আবু জাহেলের কথা বললেন, তখন আপনি আপনার কি একবারও চোখ দিয়ে পানি বের হলো না? আপনার পিতাকে যদি কেউ অন্যায় বলে বলে তাহলে প্রতিবাদ করবো না? এটা তো আমার ইমানের একটা দায়িত্ব, সেটাই আমি করেছি। এবং আপনাদের উচিত ছিল এই প্রতিবাদ করা এবং তাকে তাই সেখানে এটা বললো সেটা জানতে চাওয়াটা। সেটা জানতে না চাইলে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে কি আপনারা ওনাকে দিয়ে কিছু বলাতে চাচ্ছেন? জিনিস হচ্ছে জান দিব জুলাই দিব না। প্রথম জিনিস যে আপনাকে ভুলে গেলে চলবে না, এই এক ভুলের জন্য 17 বছর পুরো জাতি কি করছে, সাফার করছে। আর নাকিব ভাই যে কথা বললেন, আমিও আশাবাদী। আমরা সেজন্য বলছি ডেকে আগে বোঝানো হয় যে এই জোট ভাঙলে তার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কি, এটা আগে মাথায় নিতে হবে। আপনার জুলাই সনদ হয়ে যাক, তারপর আপনি আলাদা, সবাই আলাদা পার্টি, সবাই ক্ষমতায় যেতে চাবে, এটাই স্বাভাবিক। এটি তো কোনো অন্যায়ের কিছু নেই। কিন্তু কথা বলছি যে আপনি যে আদর্শের জন্য আসছে সেই আদর্শটা আগে বাস্তবায়ন হোক, না হয়ে চলে গেলে কি হবে সেটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। আর বিএনপি যেটা বলছে যে সবার আগে দেশ, তাদের গত 1 মাসের কর্মকাণ্ডে সবার আগে বিএনপি মনে হয়েছে। এই জায়গা থেকে সরে না আসলে তাহলে বিএনপি না, সারা দেশ এবার সাফার করবে। এবং
এই সাফারটা আমরা অনেক বিয়ার করতে পারবো না। ইট উইল বি আনবিয়ারেবল। লাস্টের একটা কথা বলি, বৈশ্বিক যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাতে আজকে তেল যদি না পাওয়া যায়, সামনে ইরি মৌসুম আসতেছে, ইলেকট্রিসিটি যদি ঘাটতি হয়, সার যদি কৃষক না পায়, আপনি 5 লাখ কৃষি কার্ড দিবেন, সারা দেশে আছে 1.5 কোটি কৃষক, এবং এই যে ফ্যামিলি কার্ড যেগুলো দিচ্ছেন, এগুলো সবাই যেমন বললাম আজকে খেজুরের কথা, ফান্ডের কথা, এগুলো সব বিএনপি পাচ্ছে কেন? ঠিক আগের নিয়মে চলবে। সংবিধানের দোহাই দিয়ে এই এতগুলো তাজা প্রাণকে আপনারা অবমূল্যায়ন করেন না। আমরা এখন আশাবাদী আপনাদের বোধোদয় হবে এবং সঠিক সময়ে 180 দিনের মধ্যে আপনারা জুলাইকে অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করবেন। আর পিপুলস পাওয়ারের উপরে কনস্টিটিউশন না, কনস্টিটিউশন মানুষের জন্য। আর মানুষ রেফারেন্ডাম দিছে, সেই রেফারেন্ডামের জায়গায় কনস্টিটিউশনের উপরে, কারণ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে রেফারেন্ডাম লাগে। সো আমার ধারণা হলো আইনের ছাত্র সব বোঝেন, না বুঝে ভান করলে দেশের ক্ষতি হবে। আর সবার উপরে দেশ, ব্যক্তি দল সবার উপরে দেশ।